তখন আমার মুখে শ্যামাই, গোলাম আজম আমার মুখের মধ্যে গিয়ে লাথি মারছে। যেই জিনিসটা আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল, আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল পরবর্তীতে প্রখ্যাত সুরকার গীতিকার ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে গোলাম আজমের বিরুদ্ধে আমার কথাটাকে নিয়ে। তারই ছেলেকে দেখি আয়নাগরের নাটক করেছে, একটা গামছা নাকি 8 বছর ছিঁড়েও না, ভালো নতুন। সে বলে যে বিদেশি শক্তি ভারত নাকি আমাদের উপর স্বাধীনতা চাপাই দিছে। হয় ইউনূস সরকার এই নাহিদদেরকে বলতে হবে দুটো জিনিস, 71কে মানতে হবে সরাসরি ভাবে, আর না হলে বলতে হবে 71 পাকিস্তান ভাঙার কারণে এই মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া হলো, আমরা অ্যাকসেপ্ট করে নেব। যেটার দুইটার একটা তাদেরকে বলতে হবে। ইউনূস সাহেবকে আমি সেটাই বলবো, আপনি 32 নম্বর ভেঙে ফেলেছেন, বাঙালির হৃদয় থেকে 32 নম্বর কোনোদিন ভুলবে না। এই 32 নম্বর গড়ে উঠবে, আপনার নাম মীর জাফরের খাতায়, মুস্তাকের খাতায় নাম যাবে। আমন্ত্রণ যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। এই বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযোদ্ধারা কেমন আছেন, পরিবর্তিত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অনুভূতি কি, তারা সামনের দিনগুলো নিয়ে কি ভাবছেন, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন হায়দার খোকা। মহিউদ্দিন হায়দার খোকা, আপনাকে প্রথমে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। যে কথাগুলো প্রথমে বলছিলাম সেখান থেকেই আমার প্রশ্ন, কেমন আছেন আপনারা এই পরিবর্তিত বাংলাদেশে? মরে বেঁচে আছি। কেন, কি কারণে? দেখুন, প্রথম অবস্থায় এই বর্তমান অবস্থা যেটা, আপনি যদি 5ই আগস্টের পরের কথা বলেন, সেজন্য আমি বলেছি যে মরে বেঁচে আছে। কারণ 5ই আগস্টের আগে যে আন্দোলনটা চলছিল এটা কোটা সংস্কার আন্দোলন, এবং কোটা সংস্কার আন্দোলনটাকে আমি যৌক্তিক মনে করেছি এবং সাপোর্টও করেছি। এবং এই কারণে সাপোর্ট করেছি, তাদের এই কোটা সংস্কারের যে ছেলেপেলেগুলোকে সম্মুখ সারিতে দেখেছি, যেরকম হাসনাত, সারজিদ, নাহিদ, এদেরকে সম্মুখ সারিতে দেখেছি। তো হাসনাতেরকে আমি দেখেছি যে সেরা বলেছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের স্থান নাই। এবং এই জিনিসটা শুনেছি নাহিদ ওই দিনের কথা, যেদিন মিছিল তাদের সমাগমটা হোটেল ইন্টারকনের সামনে পর্যন্ত চলে আসছিল, এবং তখন একটা বিদেশি এয়ারলাইন্সের ক্রুরা এসে তার কাছে হাত জোর করে বলছিল যে আমাদের ফ্লাইট ছেড়ে দেবে, আমাদেরকে যেতে হবে। তখনও তাকে যেতে দেওয়া হয়নি। এবং সে বলেছিল একটা কথা, দেখুন আমার বাবা একটা মুক্তিযোদ্ধা, আমি কিন্তু কোটা সংস্কারের পক্ষে কাজ করছি। এই কথাগুলো শুনে, হাসনাতের ওই কথা শুনে, সারজিদের ওই কথা শুনে আমরা এত ভালো লেগেছিল যে না, এরা একটা ভালো একটা দিন নিয়ে আসবে, ভালো বাংলাদেশ নিয়ে আসবে। কিন্তু পরে 5ই আগস্টের পরে কি দেখলাম, টোটালি বিপরীত। তারা 1971কে অস্বীকার করছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। এবং এও দেখলাম নাহিদ একটা মিথ্যা কথা বলেছে, তার বাবা কখনোই মুক্তিযোদ্ধা ছিল না। তাহলে এই ধরনের সোজা ভাষা বলতে গেলে আমরা একটা ধোকাতে পড়েছি, হিপোক্রেসিতে পড়ে গেছিলাম। টোটালি দে আর হিপোক্রেট। এই জন্যই বলছি যে আজকে মুক্তিযুদ্ধের পরবর্তী দেখলাম আমার মুক্তিযোদ্ধাকে, কানুকে কুমিল্লাতে জুতার মালা দিচ্ছে, মারধর করছে, মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিচ্ছে। এগুলো সরকার কিছু করছে না। দ্যাট মিনস কি, সরকার এগুলোকে ইন্ধন দিচ্ছে। এবং 10 বছরের যদি ফেসিবাদ বলে, এই ফেসিবাদে কি বঙ্গবন্ধু ছিলেন? বঙ্গবন্ধু কি শাসন করেছেন? বঙ্গবন্ধু তো সেই 1971 থেকে 75 পর্যন্ত, তো ওইটা ওনাকে নিয়ে আসলো কেন? উনি তো ফেসিবাদের মধ্যে সংযুক্ত ছিলেন না। এতে বোঝা যাচ্ছে যে টোটালি তারা 71কে মুছে দিতে চাচ্ছে। এই জন্যই বলছি যে আমরা মুক্তিযোদ্ধারা ভালো নেই। যে কারণে মুক্তিযোদ্ধা কি করতে চাইছেন? আপনারা সরকারের প্রতি কোনো আপিল করেছেন যে কেন এগুলা হচ্ছে, কেন মুক্তিযুদ্ধের চেতনা কিংবা ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে? আপনারা কখনো সরকারের কাছে বা তাদের সাথে বসার চেষ্টা করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সঙ্গে? মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়তে এই ধরনের জিনিস আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা দিয়েছিল, কিন্তু সেটাকে কতটুকু গ্রাহ্য করেছে আপনারা দেখেছেন। আজ পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে ডাকা হয় নাই। তারপরেও বিভিন্ন সাথে অনলাইনে বিভিন্ন জায়গাতে আমরা মুক্তিযোদ্ধারা এই ব্যাপারটা প্রতিবাদ করে আসতেছি। ইভেন সর্বশেষ সম্ভবত 2রা জুলাই আমাদের বড় ভাই
আমাদের বর্ষিয়ান নেতা বলে চলবে, আমার বড় ভাই, আমি যাকে 1969 সালে ইকবাল হলে পেয়েছিলাম, সেই মুস্তফা মহসিন মন্টু ভাইয়ের মৃত্যু স্মৃতিচারণ করতে শোক সভাতে আমরা একটা শোক সভার আয়োজন করেছিলাম। ওইখানেও আমরা একই কথা বলেছি, তো কই তার কোনো এর প্রতিফলন দেখতে পাইনি সরকারের। কি আপনি জানিয়েছেন বা আপনারা কি বলতে চাচ্ছেন? আমরা এই জিনিসটা বলতে চাচ্ছি, সরকার যেভাবে চালাক, সরকার যাই চালাক, যেই চালাক, আমাদের তাতে আপত্তি নেই। আমাদের মূল জিনিস হলো আমরা কেন মুক্তিযুদ্ধ করেছি। আজকে দেশটাতে প্রধান উপদেষ্টা হিসেবে সে বসছে কি করে? বাংলাদেশের তো। আরে বাংলাদেশটা আনছে কে? বাংলাদেশটা তো আনছে এই মুক্তিযোদ্ধারা। 1971 সালের 9 মাসের রণাঙ্গনে যুদ্ধ করে এই মুক্তিযোদ্ধারাই তো দেশটা আনছে। আমাদের প্রত্যেক স্টেট কথা ছিল যে 71-এর চেতনাকে বজায় রাখতে হবে, 71-এর চেতনার মূল নীতি বজায় রাখতে হবে। 71-এর চেতনা বঙ্গবন্ধু যার নির্দেশে দেশ শাসিত হয়েছে, দেশ মুক্তিযুদ্ধ করেছে, ওই একটি আঙ্গুলের নির্দেশে। আপনি যদি আসেন মুক্তিযুদ্ধে চলাকালীন সময় 1 নম্বর সেক্টর জিয়াউর রহমান, 2 নম্বর সেক্টর খালেদ মুশাররফ, 3 নম্বর সেক্টর শফিউল্লাহ, মেজর জলিল, জেনারেল মঞ্জুর, এই যে সব সেক্টর কমান্ডাররা আছেন, প্রত্যেকে কি বলছে শপথ বাক্যের সময়? আমার নেতা, তোমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব। পরবর্তী স্লোগানটাই ছিল জয় বাংলা। কেন আজকে জয় বাংলা খারাপ হবে? জয় বাংলা তো আমাদের জাতীয় সম্পদ, বঙ্গবন্ধু তো আমাদের জাতীয় সম্পদ, একক কারো সম্পদ না। সেই সত্তাকে, সেই চেতনাকে রক্ষা করার জন্যই কিন্তু আমরা বলেছি, আমার স্লোগান, আমার জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এমন কি দেখলাম যে 71-এর 71-এর এক স্বঘোষিত বিরোধিতা জামাতের আমির গোলাম আজম, সে 1971 সালের 20 নভেম্বর রোজার ঈদ হয়েছে, আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, 20 নভেম্বর রোজার ঈদ। আমি তখন পাকিস্তান আর্মির হাতে অ্যারেস্ট হয়েছি 3রা নভেম্বর, আমি ব্রাহ্মণবাড়িয়ার জেলখানায়। উনি সশরীরে ব্রাহ্মণবাড়িয়া জেলখানা পরিদর্শনে গেলেন 20 নভেম্বর। সেখানে কে ছিল? কুখ্যাত রাজাকার পেয়ারা মিয়া এবং তাহের মিয়া, এরা 2জন সহকারে ওনারা গেলেন, এবং ছিলেন হাজী শহীদুল্লাহ নামে একজন পিস কমিটির চেয়ারম্যান, এবং আমাকে আঙ্গুল দিয়ে লক্ষ্য করে দিল যে এইটা একটা মুক্তিযোদ্ধা এই কাজ করেছে। আমি তখন আমার মুখে শ্যামাই, গোলাম আজম আমার মুখের মধ্যে গিয়ে লাথি মারছে। যে জিনিসটা আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল, আমার সহযোদ্ধা আহমদ ইমতিয়াজ বুলবুল পরবর্তীতে প্রখ্যাত সুরকার গীতিকার, ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছে গোলাম আজমের বিরুদ্ধে আমার কথাটাকে নিয়ে। তারই ছেলেকে দেখি আয়নাগরের নাটক করেছে, একটা গামছা নাকি 8 বছর ছিঁড়েও না, ভালো নতুন। সে বলে যে বিদেশি শক্তি ভারত নাকি আমাদের উপর স্বাধীনতা চাপাই দিছে, এই জন্য জাতীয় সঙ্গীত বদলায় ফেলতে হবে, জাতীয় পতাকা বদলায় ফেলতে হবে। একজন স্বঘোষিত রাজাকার গোলাম আজম, তার সন্তান, এবং তাকে নিয়ে ডক্টর ইউনূস গণভবন পরিদর্শনে গেছে। এতে কি বোঝা যায়? এতে কি বোঝা যাচ্ছে? তারা মুক্তিযুদ্ধকে, ইভেন গোলাম আজম মুক্তিযুদ্ধের পরে দেশ বিদেশ ঘুরেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয়। এরপরে আর কি চাকরি আছে? এগুলো তো ইতিহাস অবশ্যই। সেই গোলাম আজমের ছবি, সেই মতিউর রহমান নিজামী কিংবা কামরুজ্জামানের ছবি, যারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত হয়েছেন, তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ক্যাম্পাসে সেখানে প্রদর্শন করা হয় 5 আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে, শেখ হাসিনা সরকার পতনের দিবস উপলক্ষে। এই জায়গা থেকে আপনাদের অনুভূতি কি? সেদিন এই জিনিসটা আমি দেখেছি, এই জিনিসটা আমি সম্পূর্ণ দেখেছি। ওখানে আমাদের এই ছাত্ররাই প্রচন্ড বিরোধিতা করেছে, দেখে বুকটা ফুলে গেছে। কিন্তু পাশাপাশি আমি এইখানে সরকার, মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করব। এই জিনিসটা যে মেয়েটি জিজ্ঞাসা করছিল তার টিচারকে যে আপনি এটা দায়িত্বে ছিলেন, আপনার অনুমতি ছাড়া কি এটা টাঙ্গানো হয়েছে, উত্তর দেন। সে উত্তর দিচ্ছিল না। ইভন আজ তো জানা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়ের থেকে, মানে এটাকে বলে যে প্রক্টর ঠিক আছে, মানে ভিসি থেকে আরম্ভ করে টোটালটাই জামাতের দ্বারা পরিচালিত। এটা তো জানা যায় এই শিক্ষকরাই জামাতের সঙ্গে একসময় জড়িত ছিল ছাত্র রাজনীতিতে।
তখন তারা যে এটা করেছে, কিন্তু বুক ভরে গেছে আমার স্টুডেন্টদেরকে, তারা যে প্রতিবাদ করেছে এবং তারা এটাকে শিক্ষককে দিয়ে নামাই যাচ্ছে, সেই শিক্ষককে নামিয়ে দিয়েছে। একটা একটা ওইখানে একটা নতুন স্লোগান শুনেছি, বিশ্বাস করবেন যেভাবে আমার বুকটা ভেঙে গেছিল, আমি যেভাবে কাঁদতেছিলাম, পাশাপাশি আমার এত খুশি লেগেছে একটা স্লোগান শুনে। তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি, এই কথাটা শুনে সত্যি আমার বুক ভরে গেছে। এটাকে ডক্টর ইউনূস মাথা নেওয়া উচিত যে ইয়েস, জামাত মানে পাকিস্তানি, তারা পাকিস্তানি প্রেম ভুলতে পারে নাই। এই জামাতের কি অধিকার আছে রাজনীতি করার? এই জামাত কেন আজকে সরকারের প্রধান রাজনীতি দল হতে পারে? আওয়ামী লীগের, আমি সেই বুদ্ধিজীবী জাহিদকে বলবো, আরে 2000-এর অপরাধী শেখ হাসিনা, যা বলেন অপরাধী, কিন্তু 30 লক্ষের অপরাধী তারা না? তারা কেন বিচারের সম্মুখীন হবে না? এটাই প্রশ্ন এই সরকারের কাছে। নাহিদ ইসলামরা এখন বলছে যে রাজনীতি করতে হলে 24-এর চেতনাকে ধারণ করে করতে হবে, 71 পন্থী কিংবা 71 বিরোধী কেউ থাকবে না। আপনি এনসিপি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, নাহিদ ইসলামের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা একেবারেই আমার স্বাধীনতার বিরোধী, আমার চেতনার বিরোধী। সে যদি বলে, সে যেটা বলছে যে স্বাধীনতার চেতনা, আরে স্বাধীনতার আবার চেতনা কি? ওইটাকে অটোমেটিকই আবার কেউ চেতনাকে অটোমেটিকই তো স্বাধীনতা 71 থাকতেই হবে। 71 পন্থী কিছু নাই, সবাই 71 পন্থী হয়ে যাবে। 71-কে মেনেই চলতে হবে, 71-কে মেনেই 90-কে মানতে হবে, 71-কে মেনেই 24-এর ঘটনাকে মানতে হবে। আজকে 71 থেকে বড় কিছু হতে পারে না, 71-এর পরে কিছু না। 71 একটা মা দিয়েছে, আমার মা সেই বাংলাদেশ, আমার মাকে অসুস্থ করে ফেলছে এই ছেলেরা। 90 থেকে অসুস্থ করে নাই। আজকে যে আমি কথা বলি, এই আমানুল্লাহ আমান, এই হাবিব, এদের নেতৃত্বে কিন্তু 90 গণ আন্দোলন হয়েছিল, কিন্তু গণ আন্দোলনে এরশাদ সরকারের পতনের পর এরশাদের জাতীয় পার্টি ব্যান করে দেওয়া হয় নাই। আর এই ছাত্ররাই কিন্তু বলে নাই আমরা ক্ষমতা চালাবো। এইটা তো একেবারেই বলবো এটা নীল নকশা, যেটা ইচ্ছে বলেছে ডক্টর ইউনূস বলছে মিটিকুলাস প্ল্যান। হ্যাঁ, সে তার নিজের স্বীকারোক্তি, এই প্ল্যানই 71-কে ধ্বংস করবে বিদায় তারা মুখোশ পরে সামনে আসছিল। তার এই বক্তব্যকে মুক্তিযোদ্ধারা কোনোভাবে গ্রহণযুক্ত করতে পারে না। আমরা মুক্তিযোদ্ধারা শহীদ হয়ে যাব, কিন্তু আমাদের 71-কে মুছে দিতে দেব না। হয় ইউনূস সরকার এই নাহিদদেরকে বলতে হবে দুটো জিনিস, 71-কে মানতে হবে সরাসরি ভাবে, আর নাহলে বলতে হবে 71 পাকিস্তান ভাঙার কারণে এই মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া হলো, আমরা অ্যাকসেপ্ট করে নেব। যেটার দুটার একটা তাদেরকে বলতে হবে। 15 আগস্ট নিয়ে সাম্প্রতিক সময় অনেক কিছু হচ্ছে। মুক্তিযোদ্ধা জেদাই খান পান্না, মানবাধিকার কর্মী, তিনি আহ্বান জানিয়েছেন যে 15 আগস্ট যেন যার যার অবস্থান থেকে সে ছোট্ট করে হলেও কোনো ধরনের কর্মসূচি পালন করে, অন্তত একটা কালো ব্যাজ ধারণ করে। এদিকে 15 আগস্ট যাতে কিছু না করা হয়, কিংবা 32 নম্বর দিকে যাতে কেউ যেতে না পারে, যেহেতু এর মধ্যে একটা রিউমার ছড়িয়ে পড়েছিল যে জেরাই খান পান্না কিংবা ডক্টর কামাল হোসেন মিলে আরো মানুষজনকে সাথে নিয়ে, মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে 15 আগস্টে 32 নম্বরে অভিমুখী যাত্রা করবে, সেখানে শ্রদ্ধা জানাবেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে বিদেশে বসে অনেকে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করছেন, জঙ্গিবাদে উৎসাহিত করছেন, তাদের কেউ কেউ হুঁশিয়ারি দিল যে বাংলাদেশ রণক্ষেত্র হবে, বা বাংলাদেশে ঢাকাতে আগুন জ্বলবে যদি কেউ এই ধরনের কোনো ব্যবস্থা নেয়, সে যত বড়ই মহাপুরুষ হোক না কেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? প্রথম অবস্থা আপনি যেটা বলেছেন, পান্না ভাই ফ্রম ডে বিগিনিং যে উনি যা স্থান থেকে যে আহ্বানটা জানিয়েছেন, ওনার সাথে আমি পূর্ণাঙ্গ 100-তে একমত। যার যে জায়গা অবস্থা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, 71-এ বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী সকলকেই আমি আহ্বান করব যে হ্যাঁ, ওখানে শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন। এবং পাশাপাশি আপনি যে কথাটি বললেন যে বিদেশে বসে যারা করছেন, আমি সরাসরি নাম নিয়ে বলি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসেন ফ্রম ইউএসএ, কনক সারওয়ার ইউএসএ। আমি ইউএসএ তে থাকি, আমি নিউ ইয়র্কে থাকি, আমি স্পষ্ট ভাষা বলে আমার পরিচয় আছে।
তারা যা বলে তাদেরকে একবার আহ্বান করছি, বাবা বাপের বেটা হলে এটা দেশে এসে বলো না, বাইরে বসে ষড়যন্ত্র করো কেন? তারা কার পারপাস সার্ভ করতেছে? একদিকে ভারত বিরোধী কথা, আর ভারতের টাকা খায়া এইসব উসলাইতেছে। পিনাকি ভট্টাচার্য তো রর পয়সা খায়া কাজ করতেছে সরাসরি। সে যখন ভারত এই বাংলাদেশে চায়, তার ভিডিও আছে, এই এবি পার্টির লোকেরা তাকে ভারত বাস করেছে, তারপর ওইখানে ভারতের কাগজপত্র নিয়ে এসে বিদেশে গেছে, এবং তার কাজিন ভারতের রতে মেজর জেনারেল হিসেবে আছে। এটা আমি স্পষ্ট ভাষায় বললাম আপনাকে। এই সরকার নিজেই তো মৌলবাদীর পক্ষে, তাহলে কি বলবেন? এবং তারা মুক্তিযুদ্ধকে ওন করে কোন স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তো। ডাক্তার ইউনূস মুক্তিযুদ্ধকে ওন করে বা এই কোন স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। যদি তাই দেখতাম, এনজিও ফেনজিও সবাইকে তারা সে ডাকে, কোন মুক্তিযোদ্ধাকে কি ডেকেছে? কর্তিকা সে আলী রিয়াজ নামে একটা লোককে নিয়ে আসলো, আমি বুঝতাম উনি কি ডাক্তার কামাল হোসেনকে চেনেন না? ডাক্তার কামাল হোসেন তো সারা বিশ্বের সম্মানিত লোক। ডাক্তার কামাল হোসেনকে ডেকে বলতো যে ভাই এই সংবিধানটাতে কিছু আছে কিনা দেখেন তো, আবার নতুন করে রিফর্ম সংবিধান, এটা কি কোরআন শরীফ যে বটম লাইন, এটা পরিবর্তন করা যাবে না? পরিবর্তন চলে সবসময়। এটা কি সংস্কার বলে? পৃথিবী যতদিন বেঁচে থাকবে সংস্কার পরিচালিত থাকবে। কিন্তু উনাকে তো ডাকলো না। ডাক্তার আলী রাজাকে ডাক্তার নিয়ে আসছে একটা মানে ডাক্তার কামাল হোসেনের কাছে কি সে শিশু শিশু শিশু? বুঝতাম যদি আজকে ডাক্তার কামাল হোসেনকে ডাকতো, উনি তা করেন নাই। উনি সব, এই দেখেন আমি একটা কথা, ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে $29 মিলিয়ন বাংলাদেশের দুইটা মানুষের ট্যাকে গেছে, এটার কোনো প্রতিবাদ করেছে? এবং এটা তো স্পষ্ট, কারা কারা এখন তো স্পষ্ট হয়ে গেছে, লোকজন তো বলে কারা কারা পয়সা খেয়েছে এই দেশটাকে। ইভেন জাতিসংঘের কথা বলেন। আজকে একটা কথা বলি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আহ্বান করবো সবাইকে এই বাক্যটি বলতে। এই ধরনের জাতিসংঘের মেম্বারশিপ আমার দরকার নাই। যে জাতিসংঘ আমার ইন্টারনাল পলিটিক্স হস্তক্ষেপকে সরকার পতনের জন্য কাজ করে, এবং জাতিসংঘের মানবাধিকার প্রধান নিজে স্বীকার করেছেন। আপনার প্রয়োজন না হলে কি হবে? আমার প্রয়োজন না হলে কি হবে? যারা সুবিধা ভোগ করছে তাদের তো প্রয়োজন আছে, রাইট, তাদের প্রয়োজন আছে। কিন্তু শুনেন, আমি একটা কথা বলি, সর্বশেষ একটা কথা বলি। এটা আমি আলেম ওলামাদেরকে উল্লেখ করে বলছি এই জন্য যে এটা চির সত্য, এটা সেই সত্য কিছু না। হযরত ইমাম হোসেনকে হত্যা করার পর এজিদ এই দেশ মানে মুসলিম সাম্রাজ্য দখল করে নিলেন, এবং এজিদের পরে এজিদের ছেলের পরে এজিদের নাতির সময়কালীন যখন আসছে, তখন ওই সময় সারা আরব দেশে খুনাখুনি মারামারি চলছে, কে ক্ষমতা চালাবে, আজকে চালায় কালকে সে চালায়। সেই অবস্থাতে জনগণ বিপদে পড়ে গেল। জনগণ গিয়ে এজিদের নাতি, আমি নামটা ভুলে গেছি, আমি নামটা পরে ভুলবো, উনি খুব পায়াস মানুষ ছিলেন। উনি গিয়ে শুধু মসজিদে নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, আর কিছু না। উনাকে গিয়ে আসলো যে আপনি সবচেয়ে ভালো মানুষ, আপনি এসে আমাদেরকে শাসন করেন, আমাদেরকে পরিচালিত করেন, আমাদেরকে দিক নির্দেশন করেন। উনি উত্তর দিলেন, বাবারে আমি তো এই কাজ বুঝি না। ওনারা জোর করে তারপর তাকে বসাইল। 1 বছরের মাথায় এই লোকটি পায়াস, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আর কোনো ছিল না। 1 বছরের মাথায় সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর বিরুদ্ধে কাবাঘর গিয়ে ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর সারা মুসলিম মানুষের, সকল মুসলমানের মানুষের মন থেকে কি কাবাঘর মুছে গেছে? কাবাঘর প্রতিষ্ঠিত হয় নাই? ইউনূস সাহেবকে আমি সেটাই বলবো, আপনি 32 নম্বর ভেঙে ফেলেছেন। বাঙালির হৃদয় থেকে 32 নম্বর কোনোদিন ভুলবে না। এই 32 নম্বর গড়ে উঠবে। আপনার নাম মীর জাফরের খাতায়, মুস্তাকের খাতায় নাম যাবে। এই কথাটাই বললাম। পারে নাই কিন্তু বাঙালি, এবং সত্য জিনিস কোনোদিন দাবিয়ে রাখতে পারে নাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি আবারও সশ্রদ্ধ সালাম। আপনারা যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা হিসেবে, তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা শ্রদ্ধা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।